গত 2 মাসে আরও 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে দুর্নীতি ও তদারকি দুর্বলতার কারণে রোহিঙ্গাদের ঠেকানো যাচ্ছে না। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। জানান, নতুন করে রোহিঙ্গা ঢলে সংখ্যা না থাকলেও সতর্ক রয়েছে সরকার। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য অনেকটাই দখলে নিয়েছে আরাকান আর্মি। এই নিয়ে চলমান অস্থিরতায় দেশ ছাড়তে শুরু করেছে অনেক রোহিঙ্গা। এরই মধ্যে অনেকে পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। গত 2 মাসে 60,000 রোহিঙ্গা এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের নতুন করে আশ্রয় না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু সীমান্তের দুর্বলতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000কে ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তা তো না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। এটাকে আটকানো খুব কঠিন হয়েছে। মিয়ানমারে চলমান পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা ঢলের সংখ্যা করছে স্থানীয়রা। তবে পররাষ্ট্র উপদেষ্টার দাবি, এমন কোনো তথ্য নেই সরকারের কাছে। এখনো মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে। যদিও অনেকে এরকম আশঙ্কা করছেন, আশঙ্কাটা আমাদের আছে, কিন্তু আমাদের সেই ঢলকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে আমাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে। এদিকে 20 মিলনায়তনে আয়োজিত এক আলোচনায় উপদেষ্টা বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়া বিকল্প কোনো পথ নেই। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত 3 মাসের মধ্যে শেষ করার লক্ষ্য। এ তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনাল চত্বরে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে প্রসিকিউশনের কাছে কোনো তথ্য নেই বলে জানান তাজুল ইসলাম। তিনি বলেন, এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই, এটি জানাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ হেডকোয়ার্টার। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, গত 13ই নভেম্বর পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ জারি করতে আবেদন করেছে ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থা যেটা বলেছেন, তারা মনে করেন যে আশা করেন তারা 3 মাসের মধ্যে হয়তোবা তারা শেষ করতে পারবেন। এটা চূড়ান্ত কথা নয়, তারা আশা করছেন 3 মাসের মধ্যে হয়তো তারা পারবেন। পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির। সুতরাং এই ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসার। আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা। নিউ ইয়র্ক ও লন্ডনে মোট $30 কোটি পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। যুক্তরাষ্ট্রের FBI এর প্রতিবেদনের ভিত্তিতে এ অনুসন্ধান চলছে বলে জানিয়েছে সংস্থাটি। সকালে দুর্নীতি দমন কমিশন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত 17 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্প থেকে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। যাচাই বাছাই শেষে অনুসন্ধানের কাজ শুরু করে সংস্থাটি। 7 দিনের মধ্যে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর কাকরাইলে গণ অনশন শেষে এ ঘোষণা দেয় সংগঠনটি। রোববার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে জমায়েত হয় ইনকিলাব মঞ্চ। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, সারা দেশে দলটির সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধাদের জীবনের নিরাপত্তা, এই 3 দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণজমায়েত কর্মসূচি দেয় সংগঠনটি। দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হয় মিছিলটি। পুলিশি বাধার মুখে কাকরাইলে রাস্তার পাশে অনশন শুরু করে তারা। 3:30টার দিকে মূল সড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 3:45টার দিকে প্রধান উপদেষ্টার PS তাদের লিখিত দাবি গ্রহণ করেন। পরে 1 সপ্তাহের মধ্যে 3 দাবির অগ্রগতি না হলে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে তারা।
ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত যে কমিটিগুলো ছিল তাদের যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা নিষিদ্ধ সংগঠন, এখন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ছাত্রদের এই অবদানকে, ছাত্রদের এই নিরাপত্তার ব্যাপারে তারা অবহেলা করে, তাহলে এই বিপ্লব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ব্যাপারে কোনো দৃশ্যমান উন্নতি দেখা না যায়, সন্ত্রাসীদের গ্রেফতারের উন্নতি দেখা না যায়, আগামী 29শে ডিসেম্বর রবিবার দুপুর 1টায় আমরা সচিবালয় ঘেরাও করব। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সুপারিশ করবে সংস্কার কমিশন, আর কোন দল নির্বাচনে আসবে না আসবে তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। দুপুরে চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সাথে মত বিনিময়ে এই কথা বলেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এ সময় তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশন পুরনো আইনে পরিচালিত হলেও সংস্কার কমিশনের সাথে তা সাংঘর্ষিক নয়। যোগ্য ও সঠিক লোক দায়িত্বে থাকলে সুষ্ঠু নির্বাচনেও কোনো বাধা নেই বলে উল্লেখ করেন তিনি। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার কথা জানান কমিশন প্রধান। সভায় অংশগ্রহণকারীরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের নানান প্রস্তাব তুলে ধরা সহ প্রশাসনকে নির্বাচনে ব্যবহার না করার আহ্বান জানান। যাদেরকে নিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি, দল নিরপেক্ষ ব্যক্তি। তো তারা যাদের নাম প্রস্তাব করেছে, যাদের থেকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা, আমরা বিশ্বাস করতে চাই তারা সঠিক ব্যক্তি, তারা আমাদের জন্য একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে। আইনের দিক থেকে আওয়ামী লীগের ভোটে প্রতিদ্বন্দ্বিতায় বাধা না থাকলেও ছাত্র জনতা গণহত্যাকারীদের নির্বাচনে আসতে দেবে না। দুপুরে রংপুরে শহীদের কবর জিয়ারতকালে এ কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিবাদী ও মানবতা বিরোধী অপরাধের প্রতিরোধে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার জন্য ছাত্র জনতা প্রস্তুত রয়েছে। জুলাই বিপ্লবে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলার 8 শহীদের কবর জিয়ারত শেষে পরিবারের সাথে দেখা করেন সংগঠনটির নেতারা। এ সময় জেলা ও বিভাগের নেতারাও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়ে, মানবতা বিরোধী অপরাধ করে যে ভয়ঙ্করতম পাপ আওয়ামী লীগ দল হিসেবে করেছে, সেই পাপ থেকে মুক্তির এখন পর্যন্ত কোনো উপায় তারা অবলম্বন করে নাই। এখনো পর্যন্ত আমাদের সহযোদ্ধাদেরকে খুনের হুমকি দিয়ে বেরোচ্ছে। কোটা নয়, উপসচিব পদে শতভাগ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বিসিএস প্রশাসন কর্মকর্তারা। সেই সাথে উপসচিব ও যুগ্ম সচিবের পদোন্নতিতে পরীক্ষা না রাখার দাবিও তাদের। সংস্কার কমিশনের প্রস্তাবনার বিপরীতে রোববার সচিবালয়ে বিক্ষোভ করে তারা। পরে জনপ্রশাসন সচিব বলেন, প্রশাসন স্থিতিশীল রেখে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে কমিশন। জানান, কর্মকর্তাদের সাথে বৈঠক হবে চলতি সপ্তাহেই। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান 17 ডিসেম্বর সাংবাদিকদের জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের 50% এবং অন্য সব ক্যাডার থেকে 50% কোটা রাখার সুপারিশ করা হবে। পদোন্নতি পেতে দিতে হবে পরীক্ষাও। পার্সেন্টেজও আগে যেটা ছিল 65-35, এটা থাকবে না, এখন 50-50 হয়ে যাবে। এরপর থেকে প্রতিবাদ জানিয়ে আসছে প্রশাসন ক্যাডারের সদস্যরা। সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করে তারা। পরে জনপ্রশাসন সচিবের সাথে বৈঠক করে সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি দাবি করেন, অন্য ক্যাডারের পদোন্নতির বিপক্ষে নন তারা। যার অবস্থান থেকে, যার যার ক্যাডার পদ থেকে তারা উপরের দিকে ওঠার যে সুযোগ আছে, তাদের সুযোগটা অবারিত আছে। সেই জায়গা থেকে আমরা কখনোই কারো বিরুদ্ধাচরণ করছি না। আমরা একটা রাষ্ট্রকে, জনপ্রশাসনকে কোনোভাবে যাতে অস্থিতিশীল না করা হয়, সেই জন্য আমাদের কর্মকর্তারা এখানে এসেছেন বিনীতভাবে অনুরোধ জানানোর জন্য। সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন সচিব বলেন, কয়েকটি মৌলিক বিষয়ে ভুল বুঝাবুঝি হচ্ছে। বিষয়টি এখনো খসড়া পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। সবাই যাতে বেনিফিটেড হয়, সবাইকে 100% করা যাবে না, কিন্তু দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে, অথবা এগুলো তো এখনো শেপই নেয় নাই, শেপ নেবে। সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করবো। এনাদের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ আসলে একা আলাদা বসা হয়নি, সেই বসারটা ক্ষেত্র হয়েছে, সুযোগ হয়েছে, বসা হবে। জনপ্রশাসন সংস্কারে 31 ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতে পারবে বলেও জানান সচিব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিকেলে পঞ্চগড়ের সাকুয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক সমাবেশে তিনি বলেন,
দেশের বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রেখেছেন শেখ হাসিনা। ফখরুল আরও বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির মধ্যে থাকলেও শেখ হাসিনা ও তার দোসররা হিন্দু নির্যাতনের অপপ্রচার চালাচ্ছে। দেশের সম্প্রীতির বন্ধন যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা গত 15 বছর ক্ষমতা দখলে রেখে অন্য রাজনৈতিক দলের উপর অত্যাচার করেছে। এ সময় বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। এটা কি, ওই যে আমাদের ভাইরা বসে আছে এখানে, আমাদের হিন্দু ভাইরা, আমরা কি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে, অন্যায় যত করতে না পারে তার জন্য কি আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, আর এখন যেন দেশটিকে বিভক্ত করতে না পারে। শিক্ষিত বেকার আশঙ্কাজনক হারে বেড়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধপতনে হতাশা প্রকাশ করেন তিনি। মন্তব্য করেন, শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক লেজুর বৃত্তির কারণে শিক্ষার মান কমেছে। রোববার সকালে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শিক্ষা খাত ও শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কারের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় উচ্চশিক্ষার মান নিয়ে সম্মেলনের আয়োজন করে দৈনিক বণিক বার্তা। সম্মেলনে শিক্ষা উপদেষ্টা মন্তব্য করেন, শিক্ষকদের দলীয় রাজনীতি ও ছাত্র রাজনীতি নামে ক্ষমতা প্রদর্শন বিশ্ববিদ্যালয়ের বড় সমস্যা। তার চেয়ে বড় সংকট গত 15 বছরে শিক্ষক নিয়োগে অনিয়ম। আমাদের উচ্চশিক্ষার পরিবেশ, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, এটা ক্রমাগতভাবে অধঃপতিত হয়েছে। এর পেছনে যে কারণগুলো আছে সেগুলো আমাদের সবাই জানা। এর মধ্যে আছে শিক্ষকদের দলীয় ক্ষতি নেই, লেজুর ভিত্তিক দলীয় রাজনীতি, ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব এবং দুর্বৃত্তায়ন, এগুলো সবই আমরা জানি। শিক্ষক নিয়োগেও একদম যখন প্রাথমিক পর্যায়ে শিক্ষক লেকচারার নিয়োগ করা হয়, এখানে প্রচণ্ড অনিয়ম শুরু হয়েছে। শিক্ষা উপদেষ্টা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে মেধার চরম অবমূল্যায়ন হয়েছে। জেলায় জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় করা হলেও যোগ্য শিক্ষকের অভাব রয়েছে। আমাদের শিক্ষাঙ্গনে মেধার চরম অবমূল্যায়ন এবং মেধা লালনে এবং মেধার স্বীকৃতি দিতে আমাদের অনাগ্রহ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিটি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। এখানে না আছে ভালো শিক্ষক, না আছে তেমন শিক্ষার্থীর সংখ্যা। এগুলোর ভবিষ্যৎ কী হবে আমি জানি না। দেশের বাইরে থাকা অভিজ্ঞ শিক্ষক ও গবেষকদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার মানি এক্সচেঞ্জগুলোতে পাওয়া যাচ্ছে না চাহিদা মতো ডলার। মূল্য তালিকায় 120 টাকা লেখা থাকলেও ক্রেতাদের ডলার প্রতি গুনতে হচ্ছে 127 টাকার বেশি। এদিকে ব্যাংকাররাও বলছেন, আমদানির দায় পরিশোধে হঠাৎ চাপ বেড়েছে, তাই বাড়ছে ডলারের দাম। এমন অবস্থায় আবারও মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা অর্থনীতিবিদদের। দেশের বাইরে ঘুরতে যেতে ডলার খুঁজছিলেন জাকারিয়া ও তার বন্ধু, তবে বেশ কয়েকটি ব্যাংক ও মানি এক্সচেঞ্জে গিয়েও ডলার পেলেন না। বেশ কয়েকটা ব্যাংকে ঘুরলাম, সোনালী ব্যাংকের 2টা ব্রাঞ্চ, রূপালী ব্যাংকেও ঘুরলাম, তো কোথাও ডলার দিতে পারলো না। পরে বেশ কয়েকটা মানি এক্সচেঞ্জেও ঘুরলাম, তাদের কাছেও নাই। আর একটাতে পেলাম, তারা বলছে 127 টাকা 30 পয়সা রেট যাচ্ছে। ভোগান্তি তো অবশ্যই। ব্যাংকগুলোতে গেলাম ফার্স্টে, ওনাদের কথা হচ্ছে ডলার ব্যতীত যদি কোনো হেল্প লাগে তাহলে করতে পারবো। মাস দুয়েক ধরে খোলা বাজারে ডলার বেচাকেনার দর ছিল 120 থেকে 122 টাকার মধ্যে। এখনও মূল্য তালিকা অপরিবর্তিত থাকলেও প্রকৃত দর ছাড়িয়েছে 127 টাকা। আমাদের গাড়ির উপরে নিতে চাই, হবে সেটা হওয়ার তো প্রশ্নই ওঠে না। আর আপনার বর্তমানে প্রযুক্তির যুগে আপনি তো রেট ডেকে রাখতে পারবেন না, পারবেন সম্ভব? তাহলে আর আপনার রেটের মধ্যে যদি বৈষম্য থাকে, আপনি তো এই স্থিতিশীলতা কখনোই ফিরবে না। ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চলতি মাসের মধ্যেই আমদানি বকেয়া পরিশোধ করতে হবে। এছাড়া রেমিটেন্সের ডলার সংগ্রহেও ব্যাংকগুলোকে দাম দিতে হচ্ছে 124 থেকে 125 টাকা পর্যন্ত। কিছু কিছু ব্যাংক আছে যে এলসি খুলে ফেলেছে, এখন তো পেমেন্ট করতে হবে। এখন তো ডলার যদি
সাপ্লাই সাইডে একটু কমতি থাকে তখনই রেটটা বেড়ে যায়। প্রতিটা ব্যাংকেরই ম্যাচুরিটি প্রোফাইল করা দরকার আছে, যে আমার ইনফ্লো কত হবে, আউটফ্লো কত হবে, আমি যেগুলো খুলেছি সেগুলো কবে কবে পেমেন্ট ডিউ হবে। অর্থনীতিবিদদের মতে ডলারের চাহিদার পরিপ্রেক্ষিতে যোগান নিশ্চিত না হলে ডলারের দাম বেড়েই চলবে। তাই সংকট মোকাবেলায় বৈদেশিক ঋণের প্রবাহ বাড়াতে হবে। একই সাথে কৃত্রিম সংকট রোধে কঠোর নজরদারি রাখতে হবে। এই মুহূর্তে যে নিট এফডিআই সেটা কিন্তু $1.5 বিলিয়ন কম। তো এখন ওইটাকে কিভাবে বাড়ানো যায়? আবার এই এফডিআই এর মধ্যে বেশ বড় একটা অংশ হচ্ছে যে নিজেদেরই যে ইনভেস্টমেন্ট আগে ছিল সেইটাই আবার তারা ইনভেস্ট করছে। তার মানে হলো নতুন করে কিন্তু ডলারের যে প্রবাহ সেটা কিন্তু খুবই কম। বিশেষজ্ঞরা জানান ডলারের বাড়তি মূল্য আরেক দফা উস্কে দিতে পারে মূল্যস্ফীতিকে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার তাবলিগের মাওলানা সাদ কান্থলভের অনুসারী মুফতি মুয়াজ বিন নূরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে দুপুরে কড়া নিরাপত্তায় মুয়াজ বিন নূরকে আদালতে তোলা হয়। এ সময় মাওলানা জুবায়ের অনুসারীগণ মুফতি নূরের বিচারের দাবিতে আদালতের সামনে সড়কে বিক্ষোভ করেন। গত বুধবার তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ান জুবায়ের ও সাতপন্থীরা, এতে নিহত হন 4 জন। এই ঘটনায় গত শুক্রবার 29 জনের নাম উল্লেখ করে মামলা করেন জুবায়ের অনুসারীরা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।